দেখো না, খেলাই দেখো না। বলো কি অবস্থা তোমাদের? খেলাধুলা দেখো নাকি? স্যার মোটামুটি দেখি। আজকে দেখেছো সকালে, ভোরবেলা? জি স্যার। আমি দেখেছি প্রথম 16 মিনিট, তারপর দেখি ভালো লাগে না খেলা দেখতে। আহ মজা লাগতেছে না খেলা দেখতে দুই দলের কারণে। পরে বন্ধ করে ঘুমালাম, দেখি গোল হয়েছে। লোকজন চিৎকার চেঁচামেচি, তারপর ঘুম হয়েছে। তারপর উঠে দেখি আর্জেন্টিনা গোল দিয়েছে। তারপর কিছুক্ষণ দেখলাম, কিন্তু তারপর দেখি আমার দল তো গোল খেয়ে গেছে। তার মধ্যে আবার তারা ভালো খেলতেছে না। তো শেষমেশ ভাবলাম যে গোল খাইছে, এটা শোধ দিতে হবে, সময় লাগে। তার ছেলেটার ঘুম অনেক ভালো, ঠিক আছে তো। তো সুন্দর ঘুমাই গেছে। আর কোনো খেলা টেলা দেখি না, রাতে খেলা দেখবো। যাই হোক, আমার দল হেরে গেছে, সেটা মন খারাপ হয়েছে, কিন্তু তারপরে মেসির হাতে কাপ, এটা প্রভাব পায়। ঠিক আছে, আমরা এনট্রপি নিয়ে একটু পড়াশোনা করি। বাট ইস এনট্রপি, এনট্রপিটা হচ্ছে ওই যে আমরা বলেছি একটু আগে, হিট ইঞ্জিন, কার্ন ইঞ্জিন নিয়ে পড়ছিল। কার্ন ইঞ্জিন বা হিট ইঞ্জিনের বেসিক মোটরটা কি, যে হিট এনার্জিকে কাজে লাগিয়ে মেকানিক্যাল এনার্জি ক্রিয়েট করবে। এখন দেখা যায় হিট এনার্জি নেওয়ার সময় আমাদের দেখা যায় আশপাশে কিছু এনার্জি লস হয়ে যায়। ঠিক আছে, কিছু সোর্স থেকে যখন আমরা এনার্জি নেবো, এটা হচ্ছে আমাদের লস হয়ে যাবে। তার মানে কি, ওই এনার্জিকে, আমি হিট এনার্জিকে আমি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবো না। যেমন তুমি ধরো তুমি মোবাইল নিয়ে ক্লাস করছো, তোমার মোবাইলটা কিন্তু গরম হয়ে গেছে, ল্যাপটপ নিয়ে ক্লাস করছো বা ল্যাপটপ কম্পিউটার নিয়ে কাজ করছো, এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। সো হিট এনার্জিকে এনভায়রনমেন্ট থেকে মিশে যাচ্ছে না। এই হিটটাকে আমি ধরে রাখতে পারছি? এই হিটটাকে আমি কাজে লাগাতে পারতেছি? কোনোভাবেই না। তার মানে কি, এই হিট এনার্জিকে আমি মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারতেছি না। মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতে আমি এবল না। তো এনট্রপি আমাদেরকে এই হিসেবটাই দেয়, যে আমি যখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, মানে এনার্জি যখন ট্রান্সফার করবো এক স্টেট থেকে আরেক স্টেটে, বা একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে যখন এনার্জি আমি ট্রান্সফার করবো, কখন এনার্জি আমি প্রোভাইড করব, কখন আমি এনার্জি অ্যাবজর্ব করব। এই এনার্জি প্রোভাইডের সময় বা এনার্জি অ্যাবজর্বের সময় আমাদের কতটুকু এনার্জিটা দিস এবিলিটি থাকে যে এনার্জিতে কনভার্ট করা, সেটা হচ্ছে গিয়ে এনট্রপি। ওকে, তো এনট্রপির হিসাবটা আমরা কিভাবে করবো? এনট্রপিটা হচ্ছে গিয়ে, এনট্রপি কত এটা আসলে হিসাব করা যায় না। এনট্রপির চেঞ্জটা হচ্ছে হিসাব করা যায়। এনট্রপিকে এস দিয়ে এক্সপ্রেস করা হয় বুঝতে, ঠিক আছে। এটাকে এক্সপ্রেস করা হয় হবে ডেল্টা এস ডিভাইডেড, ডেল্টা এস ইকুয়ালস টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। ডেল্টা এস হচ্ছে গিয়ে কত, ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। ডেল্টা কিউটা কত, ডেল্টা কিউটা হচ্ছে কতটুকু এনার্জি আমি ট্রান্সফার করি। যদি আমি এনার্জি ট্রান্সফার করি, তাহলে ডেল্টা কিউ পজিটিভ হবে। আর যদি আমি এনার্জি অ্যাকসেপ্ট করি, এনার্জি অ্যাবজর্ব করি, তাহলে ডেল্টা কিউ কি হবে, নেগেটিভ হবে। ওকে, তার মানে এনার্জি ট্রান্সফারের সময় এনট্রপি ইনক্রিজড হবে, আর এনার্জি অ্যাবজর্পশনের সময় বা অ্যাবজর্বের সময় এনট্রপি কি হবে, নেগেটিভ হবে। মনে থাকবে এই কথাগুলো, একটু মনে রাখবেন। আচ্ছা, আর যদি আমি ক্যালকুলাসের ভাষায় লিখি, তাহলে ইন কেস অফ, এখানে ইন কেস অফ ক্যালকুলাস, তাহলে কি হবে, ডিএস ইকুয়াল টু কত হবে, ডিকিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, ক্যালকুলাস ক্যালকুলেশন। তো আমরা হচ্ছে কি দুইটা স্টেপে দুই ধরনের এনট্রপি চেঞ্জ আসে। এনট্রপি চেঞ্জটা দুইটা স্টেপে আসে। একটা হচ্ছে when state change, when state changes, এই সময় এনট্রপিটা কি রকম হয়। এই সময় এনট্রপিটা হচ্ছে কি আমাদের ডেল্টা এস দিয়ে এক্সপ্রেস করব। এটা হচ্ছে কি কত, ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা টি। where ডেল্টা কিউটা হচ্ছে আমাদের জন্য কি হবে জানো, এটা হচ্ছে এমএলএফ।
এটা হবে স্টেট চেঞ্জের সময় আমাদের ডেল্টা কিউ এর ভ্যালু এমএলএফ হবে। এমএলএফ টা কখন হবে স্টেট চেঞ্জের সময়? মানে কি? মানে হচ্ছে মনে করো তুমি 0°C আইসকে তুমি যদি আবার বলি 0°C আইসকে তুমি যদি 0°C ওয়াটারে কনভার্ট করো, ঠিক আছে? 0°C আইসকে তুমি যদি 0°C ওয়াটারে কনভার্ট করো, তাহলে খেয়াল করে দেখো এখানে টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয় নাই, এখানে কিন্তু শুধুমাত্র স্টেটের চেঞ্জ হয়েছে, আইস থেকে ওয়াটারে গেছে। সো এই কারণে স্টেট চেঞ্জের সময় আমাদের ডেল্টা এস টা হচ্ছে ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এন্ড ডেল্টা কিউ এর ভ্যালুটা নিতে হবে এমএলএফ। কারণ তোমরা 19 এ পড়ে আসছো যে স্টেট চেঞ্জের সময় 0°C এর 0°C এর আইস 0°C এর ওয়াটারে কনভার্ট হতে কতটুকু হিট অ্যাবজর্ব করবে, এটা অ্যামাউন্টটা তুমি ক্যালকুলেশন করে শিখতে হবে এই ফর্মুলা দিয়ে এমএলএফ, যেখানে এম টা হচ্ছে কি আইস এর মাস আর এলএফ টা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ আইস। মনে পড়ে পড়ে আসছো? বলো। 3.36 10⁶ জুল পার কেজি, এটার নাম হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট, latent heat of ice। বুঝা গেছে? এটা হচ্ছে when state changes। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের আরেকটা টার্ম আসবে, এটা হচ্ছে নেক্সটটা হচ্ছে গিয়ে এটা পড়বো, এটা হচ্ছে গিয়ে এরকম পড়বো when temperature changes। এই কেসটা টেম্পারেচার যখন চেঞ্জ হবে তখন আমাদের ডেল্টা কিউ যেটা হবে এটা লিখতে হবে কি এম এস ডেল্টা থিটা। এটা কি পড়ে এসছো? বলো এই ফর্মুলাটা মনে পড়ে? অ্যান্টেনে হ্যাঁ, এটা কখন ইউজ করি আমরা? যখন টেম্পারেচার চেঞ্জ হয় তখন আমরা কতটুকু এনার্জি, যেমন কোয়েশ্চেনে যদি এরকম থাকতো তোমাদের 10°C এর ওয়াটারকে 90°C এর ওয়াটারে কনভার্ট করতে আমাদের কতটুকু হিট এনার্জি দরকার হয়, তখন তুমি ডেল্টা কিউ ভ্যালু এইভাবে দিয়ে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? বাট আমাদের বইতে টেম্পারেচার কি থিটা দিয়ে এক্সপ্রেস করেছে? আমাদের সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েটের বইতে টেম্পারেচারকে কোন সিম্বল দিয়ে প্রকাশ করেছে, থিটা দিয়ে নাকি টি দিয়ে? বলতো টি দিয়ে কিন্তু এক্সপ্রেস করা আছে, এই কারণে এটা পড়বা বা লিখবা ডেল্টা টি, এটা দিয়ে লিখবে। তাহলে যেহেতু ডেল্টা টি আসছে তো ডেফিনেটলি বুঝতেই পারছো এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ভ্যারি করতেছে, এটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলাস করতে হবে, এটা লিখতে হবে এম এস ডিটি দিয়ে লিখতে হবে। তো ডিকিউটা হচ্ছে এম এস ডিটি, তখন আমাদের এই ফর্মুলাতে বসাতে হবে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তো দেয়ারফর ডেল্টা এস টা কত হবে? ইন্টিগ্রেশন করতে হবে ডিএস কে, ঠিক আছে? ডিএস এর ভ্যালু কত? ডিকিউ ডিভাইডেড বাই টি, ডিকিউ এর ভ্যালু কত? ডিকিউ এর ভ্যালু হচ্ছে এমএস ডিটি ডিভাইডেড বাই টি। টেম্পারেচার টি1 থেকে যদি টি2 তে যায়, ইন্টিগ্রেশন নেবে টি1 থেকে যদি টি2 তে যায়, সেই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ডিটি বাই টি এটাকে ইন্টিগ্রেশন করলে আমি টোটাল ডিএস টা পাবো, এমএস টা এমএস এর জায়গাতেই থাকবে, আর এটা হবে লন টি2 ডিভাইডেড বাই টি1। লন কে ডিটি বাই টি কে ইন্টিগ্রেশন করতে হবে লন, তারপর লিমিট বসানো, সেক্ষেত্রে লিমিট বাই টি। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। তো এই ফর্মুলাটা ইউজ করবো কখন? এই এনট্রপি চেঞ্জ, এই ফর্মুলাটা কখন ইউজ করব? যখন আমি দেখব টেম্পারেচারে চেঞ্জ আসে। আর এই ফর্মুলাটা কখন ইউজ করব? ডেল্টা সমান ডেল্টা কিউ বাই টি, তখন আমি দেখব স্টেটে চেঞ্জ আছে, টেম্পারেচারে চেঞ্জ নাই। এখানে ডেল্টা কিউ এর বদলে এমএলএস বসাবো, টি এর বদলে 0°C আছে, এটা বদলে আমি 273 কেলভিন নিয়ে কাজ করব। বুঝা গেছে? বলো কনফিউশন থাকলে বলো। একটা ম্যাথ করলে আই থিংক ক্লিয়ার হবে, রাইট? ম্যাথ আমরা আসলে করি, ঠিক আছে? তো লেখা হয়েছে এগুলা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর স্টেট চেঞ্জের সময় আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এটা বেসিক্যালি আমি এমএলএস টা এখানে বসাই দিলে আমাদের ম্যাথ সলভ হয়ে যাবে। ওকে, আসলে আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলে তুমি এই ক্যালকুলেশন সম্পর্কে আরেকটু ভালো আইডিয়া পাবে। ওকে, আমরা একটা ম্যাথ কোয়েশ্চেনটা লিখে ফেলি এবং দেখবা তুমি এই ম্যাথগুলো তোমার জন্য তুমি অলরেডি করে আসছো, ঠিক আছে?
একটা ম্যাথ সলভ করলে তুমি পারবে বা তোমরা পারবে। কোশ্চেনটা হচ্ছে এরকম, এই কোশ্চেনটা আমি লিখেছি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে find out বা find entropy change. So find changed in entropy. Find changed in entropy to transform 0 degrees Celsius ice, 0 degrees Celsius of 2 kg ice to 70 degrees Celsius of 2 kg water. এটা হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। Find change in entropy to transform 0 degrees Celsius of 2 kg ice to 70 degrees Celsius of 2 kg water. সলিউশনটা কিভাবে করব আমি ম্যাথটা একবার সলভ করে দিচ্ছি। এভাবে প্রথমে স্টেপ 1 এ কি লিখব, 0 ডিগ্রি সেলসিয়াসের আইসকে আমি নিয়ে যাব কোথায়, 0 ডিগ্রি সেলসিয়াস অফ ওয়াটারে নিয়ে যাব। এই স্টেপে এন্ট্রপি চেঞ্জটাকে আমি ডেল্টা এস দিয়ে ডেল্টা S1 লিখব। এখানে কত লিখব, ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। ডেল্টা কিউ এর বদলে কত লিখব, mLf। টি এর বদলে টি লিখব। বলো তো এম এর বদলে কত লিখব, 5 কেজি আইস নিয়ে কাজ করবো আমরা, কত কেজি, 2 কেজি। তাহলে এখানে লিখলাম আমি 2। আর এলএফ এর ভ্যালু কত, এটা কোশ্চেনে বলে দিবে, 3.36 10 টু দি পাওয়ার 6, সরি 10 টু দি পাওয়ার 5। আর টি কত লিখবো, 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত লিখবো, 273 কেলভিন। তাহলে আমাদের ডেল্টা এস চলে আসবে। স্টেপ নাম্বার 2 আমরা কি লিখবো, এবার লিখবো 0 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারকে আমি কোথায় নিয়ে যাব, 70 ডিগ্রি সেলসিয়াসে ওয়াটারে নিয়ে যাব। এখানে আমাদের এন্ট্রপি চেঞ্জটা কি হবে, ডেল্টা S2। এখানে হবে কত, ms ln T2 বাই T1। ওকে, T2 এর ভ্যালু কত দেখতে পাচ্ছি আমরা, 70 ডিগ্রি সেলসিয়াস। এটা কত হবে, 343 কেলভিন। আর T1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন। হয়ে গেল। তাহলে আমরা ম্যাথ সলভ করে ফেলি। আসুন, m এর ভ্যালু কত, 2। s এর ভ্যালু কত, স্পেসিফিক হিট অফ ওয়াটার, এটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। ওকে, তো এখন এখানে লিখে ফেলো 4200 ইনটু কত, লন 343 ডিভাইডেড বাই 273। ওকে, এখন বলো ডেল্টা S1 এর ভ্যালু কত এসেছে, ডেল্টা S2 এর ভ্যালু কত এসেছে, সেটা আমাকে বলো কি হবে। ডেল্টা S1 এর ভ্যালু কত, ডেল্টা S2 এর ভ্যালু কত। সাবধান হচ্ছে, আমি নিজে করে ফেলি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ডেল্টা S1 ক্যালকুলেশন করে দেখেছি এরকম এসছে, ডেল্টা S2 আমরা ক্যালকুলেশন করে দেখলাম এরকম এসছে। তো দুইটাকে অ্যাড করে দেখলাম, আমাদের টোটাল এন্ট্রপি চেঞ্জ আসছে 4378.91 জুল পার কেলভিন। ওকে, সো এই ম্যাথটা কি তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বলো, কোনো কনফিউশন থাকলে বলো কোথাও ক্যালকুলেশনে অর আদার্স কোনো টার্মে। আচ্ছা, কোনো কনফিউশন, বলো। এটাকে লিখেছো নাকি না সবাই, সেটা বলো, দেখা গেছে। জি স্যার। তো রেসপন্স করবা, কনফিউশন না থাকলেও যাই হোক আমরা এভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, আমাদের হচ্ছে যে এভাবে থাকবে ক্যালকুলেশন গুলো, আরো আমাদের স্টেপ টাইম চেঞ্জ করে দিবে। বলবে কি সি না 1 নাম্বারটা সি তে আসবে,
আর 2 নাম্বারটা আর একটু লেন্দি করে দিন, আর কিছু কথা অ্যাড করে দিন, তখন আমি 2 নাম্বারটা অ্যাড করে 1 নাম্বারটা সাথে অ্যাড করে তারপর আমি 2 নাম্বার পাবো। ঠিক আছে, তো এটাতে তোমার 4 মার্ক থাকবে। ঠিক আছে, সো হয়ে গেল আমাদের এনট্রপি নিয়ে কথাবার্তা, এবং এনট্রপি রিলেটেড একটা ম্যাথ আমি দেখলাম। আর যখন আমাদের এনট্রপি রিলেটেড যখন আমাদের ভেপর নিয়েও কাজ করতে বলবো, তখন আমরা ভেপর নিয়েও কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করবো তখন আরেকটু ক্লিয়ার হবে। ওকে, এবার আমরা দেখি এনট্রপি ইন রিভার্সিবল এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেসে এনট্রপি চেঞ্জটা কি রকম হয়, আর ইনরিভার্সিবল প্রসেসে এনট্রপি চেঞ্জটা কি রকম হয় সেটা নিয়ে আমরা দেখার চেষ্টা করে আসি। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, রিভার্সিবল প্রসেসে এনট্রপি চেঞ্জ এনট্রপি চেঞ্জটা এক্সপ্লেইন করতে হয়। বলবে যে এক্সপ্লেইন চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেস। কোয়েশ্চেন এরকম আসে যে এক্সপ্লেইন দ্য চেঞ্জ ইন এনট্রপি ইন রিভার্সিবল প্রসেস, 2 মার্কের জন্য আসে। অথবা আবার আসে এক্সপ্লেইন চেঞ্জ ইন এনট্রপি ইন ইররিভার্সিবল প্রসেস, এটাও 2 মার্কের জন্য আসে। দুটো কোয়েশ্চেন ইম্পর্টেন্ট আছে, আমরা একটু দেখি রিভার্সিবল প্রসেসে কি হয় আর ইররিভার্সিবল প্রসেসে কি হয়। তো হেডলাইনটা হচ্ছে এরকম, এনট্রপি ইন রিভার্সিবল প্রসেস। ওকে, এনট্রপি ইন রিভার্সিবল প্রসেস আমাদের কার্নো সাইকেল একটু আগে পড়ে এসেছি আমরা। কার্নো সাইকেল এরকম ছিল, তাই না? এরকম ছিল আমাদের কার্নো সাইকেলটা। এখানে ছিল T1, এটা ছিল T2, এটা ফরওয়ার্ড ডিরেকশনে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিরেকশনে। আর T1 কতটুকু এনার্জি নিয়েছে, Q1 অ্যামাউন্ট অফ এনার্জি নিয়েছে, আর T2 টেম্পারেচারে Q2 অ্যামাউন্ট অফ এনার্জি সে ব্যাক করে দিয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি এখানে মার্কিং A B C এবং D বলি, তাহলে আমি লিখতে পারি দেখো ইন AB, যদি আমি লিখি ইন AB ডিরেকশন, ইন AB ডিরেকশন এনট্রপি চেঞ্জটা কত হবে বলো তো? এনট্রপি চেঞ্জটা কি হবে বুঝতে পারবা? এনট্রপি চেঞ্জটা হবে Q1 বাই T1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। and in CD, in CD direction, ঠিক আছে, in CD direction এনট্রপি চেঞ্জটা কত হবে বলতে পারবা? Q2 বাই কত? T2, রাইট? কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে Q1 এনার্জি আমি কি করেছি, I have taken Q1, আর Q2 হচ্ছে গিয়ে কি হচ্ছে, আমি হচ্ছে গিয়ে রিলিজ করে দিয়েছি, Q2 রিলিজ করে দিয়েছি, আমি ফেরত দিয়ে দিয়েছি। তাহলে Q2 এর ভ্যালু এখানে কি হবে? নেগেটিভ হবে। Q2 এর ভ্যালুটা নেগেটিভ হওয়ার কারণে এই ফ্র্যাকশনটাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে টোটাল এনট্রপি চেঞ্জ আমি কত লিখবো? ডেল্টা এস ইকুয়াল টু কত লিখবো? ডেল্টা S1 প্লাস কত হবে? ডেল্টা S2। ডেল্টা S1 এর বদলে আমি লিখতে পারবো Q1 বাই T1 মাইনাস কত লিখবো? Q2 বাই T2। এটা লিখতে পারবো না? পারবো। বাট আমরা যখন কার্নো ইঞ্জিন নিয়ে প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, তখন কি এরকম একটা জিনিস পড়েছিলাম না? দেখো তো, Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2, মনে পড়ে এটা? Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2। এখান থেকে দেখো T1 কে আমরা T2 কে যদি এক্সচেঞ্জ করে দেই, তাহলে Q2 উপরে চলে যাবে, T2 নিচে চলে যাবে। তাহলে Q1 বাই Q2 ইকুয়ালস টু কত? Q1 বাই Q2। ওকে, তো এই ভ্যালুটা ইকুয়াল, তাহলে এই ভ্যালু যদি এটা ইকুয়াল হয়ে থাকে তাহলে মাইনাস করলে কত আসবে? 0। 0 আসবে। তাহলে আমাদের কি দেখলাম, যে দেখলাম এনট্রপি চেঞ্জ ইন রিভার্সিবল প্রসেস কত আসে? 0 আসে। এটাও এখানে করতে হবে। তো বলবে কি যে প্রুভ দ্যাট ইন রিভার্সিবল প্রসেস চেঞ্জ অফ এনট্রপি ইজ 0, তখন আমাদেরকে সাইকেলটা ড্র করবা, এভাবে এক্সপ্লেন করে তোমরা বইতে এটা এক্সপ্লেন করা আছে। আমি শুধু বাংলা কথাগুলো না লিখে শুধু ম্যাথমেটিক্যাল টার্মগুলো লিখে তোমাদের সাথে কি করতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করলাম যে এরকম এসে। ওকে, এবার আমরা আসি ইরিভার্সিবল প্রসেসের জন্য। ওকে, ইরিভার্সিবল প্রসেসের জন্য আমরা আমাদের ম্যাথটা কিরকম ক্যালকুলেশন করার দরকার সেটা একটু দেখে আসি। এটা লেখা হয়েছে বলো জি স্যার। সবার? ওকে, সবার যদি হয়ে থাকে তাহলে আমরা শুরু করি। হেডলাইন দাও,
এনট্রপি ইন ইরিভার্সিবল প্রসেস। ইরিভার্সিবল প্রসেসে কি হবে দেখো, ইরিভার্সিবল প্রসেসটা হচ্ছে গিয়ে এইরকম। মনে করো তুমি একটা গ্লাসে কিছু আইস রেখেছো, ওকে, আইসের টেম্পারেচার কত 0°C। আরেকটা গ্লাসে কিছু ওয়াটার রেখেছো, ওয়াটার টেম্পারেচার কত রুম টেম্পারেচার সাপোজ 32°C, রাইট? এরকম। এখন তুমি যদি মনে করো এই কি করলা, ওয়াটারটা যদি আইসের সাথে মিক্স করে দাও, ওয়াটার যদি আইসের সাথে যদি মিক্স করে দেই আমরা, তাহলে কি ঘটনা ঘটবে বলতো? এই আইস কি করবে, ওয়াটার থেকে টেম্পারেচার কি করবে, অ্যাকসেপ্ট করবে। আর আইস ওয়াটার কি করবে, টেম্পারেচার ওয়াটারকে দিয়ে দিবে, রিলিজ করবে। তাহলে আমি লিখতে পারি না, দেখো তো, ইন কেস অফ ওয়াটার, ইন কেস অফ ওয়াটার, সরি, in case of ice have taken the energy from water. কতটুকু এনার্জি নিয়েছে, মনে করো ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ এনার্জি নিয়েছে। তাহলে আমি কি লিখবো, ডেল্টা S1 কত লিখবো, ডেল্টা কিউ এনার্জি, সরি, আইস যতটুকু এনার্জি নিবে, হ্যাঁ, আইস যতটুকু এনার্জি নিবে, ওয়াটার কি করবে, ততটুকু এনার্জি রিলিজ করবে না, নাকি বেশি করবে বলো তো? ইকুয়াল করবে। ইকুয়াল। তাহলে আমি কি লিখবো, ডেল্টা এস ডেল্টা কিউ, কিন্তু আইসের টেম্পারেচার কত, একরকম। আইসের টেম্পারেচার যদি T1 বলি আর ওয়াটার টেম্পারেচার যদি T2 বলি, তাহলে এখানে নিতে পারবো কত, T1 লিখে ফেললাম ইন কেস অফ আইস। আচ্ছা, এবার আমি চিন্তা করি ইন কেস অফ ওয়াটার, ইন কেস অফ ওয়াটার যদি আমি লিখি, তাহলে ডেল্টা S2 কত হবে, একই, আইস যতটুকু এনার্জি নিবে, ওয়াটার ততটুকু এনার্জি রিলিজ করে দিবে বা ছেড়ে দিবে। এই কারণে এখানে ডেল্টা কি হলো, এখানে ডেল্টা কি হবে। বাট ওয়াটার টেম্পারেচার তো T2, এখন মাইনাস আসবে, কারণ ওয়াটার কিউ এনার্জি রিলিজ করে দিবে। ওকে, তাহলে এখন যদি টোটাল এনার্জি, টোটাল এনট্রপি চেঞ্জ ক্যালকুলেশন করি, তাহলে কত হবে, ডেল্টা S1 প্লাস ডেল্টা S2, এখানে কত লিখবো আমি, ডেল্টা কিউ ডিভাইডেড বাই T1 মাইনাস ডেল্টা কিউ ডিভাইডেড বাই কত হবে, T2। এখন এই দুইটা কি ক্যান্সেল হবে, খেয়াল করে দেখো তো, ডেল্টা কিউ এর ভ্যালু না হয় সেম, টেম্পারেচার ভ্যালু তো সেম না, তাহলে কি এই দুইটা ভ্যালু, এই ভ্যালুটা এই ভ্যালুর সাথে কি ক্যান্সেল হবে, ক্যান্সেল No, sir. হবে না। তাহলে নেক্সট লাইন আমি কি লিখতে পারবো, যে দিস ভ্যালু ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এনট্রপি চেঞ্জ কি হবে না, 0 হবে না। কোন কেসে, ইররিভার্সিবল কেসে। ওকে, তো আমাদেরকে এটাও এক্সামে আসছে যে প্রুভ দ্যাট entropy change in irreversible process is not 0, explain। তখন আমাদেরকে এভাবে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেইন করতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট দুইটা কোশ্চেন আমরা এখন করলাম, আমাদের 2 মার্কের জন্য আসে দুটো কোশ্চেন। আশা করি তোমরা খুব মনোযোগ দিয়ে এই দুটো কোশ্চেন ভালো মতো করে পড়বা, ঠিক আছে? কারণ না পড়লে কিন্তু পারবা না। ওকে, এই হচ্ছে কি আমাদের এই চ্যাপ্টারের সব যতটুকু থিওরি ছিল ততটুকু থিওরি শেষ হয়েছে। আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল নিয়ে ম্যাথ করেছি, আমরা থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল নিয়ে ম্যাথ করেছি, আমরা আজকে কার্নো ইঞ্জিন নিয়ে ম্যাথ করবো, আর এনট্রপি নিয়ে ম্যাথ করবো। একটা ম্যাথ, এনট্রপি নিয়ে একটা ম্যাথ করেছি, এটা আরেক ম্যাথের গেট আপ দেখলে বুঝতে পারবা, বাকি ম্যাথগুলো পারবে, তারপরে আমি তোমাদেরকে একটা ম্যাথ করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, দেখি আমরা ম্যাথগুলো কি কি আছে সেটা একটু বের করে তোমাদের সাথে শেয়ার করে আসবো। তোমাদের কি অবস্থা, সবাই তো চুপচাপ হয়ে গেল কেন? ওকে, এখানে একটা ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ, বেশি ছোট হয়ে যায় তাই না এটা? যাই হোক, আমরা একটা ম্যাথ, এই ম্যাথটা করে আসবো, সিলেট বোর্ড 5 নাম্বার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা হচ্ছে কি সেটা দেখতে পাচ্ছ তোমরা, দেখা যায় তো নাকি? সিলেট বোর্ড, after analyzing the cycle given below, Tahasan said it is a Carnot cycle. Okay, molar gas constant বলে দিয়েছে, R এর ভ্যালু। Calculate the work for the AB portion.
of the system by 1 mole of ideal gas. এবি পোর্শনের জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। ফলত এ পয়েন্টে ভলিউম কত? বলতো এ পয়েন্টে ভলিউম কত? 10. 10। ইউনিট বলো, ইউনিটে বলো। ইউনিট কি? এটা ইম্পর্টেন্ট। Meter cube. সেন্টিমিটার কিউব। দেখো এক্স এক্সিসে দেখো, এই যে এখানে লেখা আছে এক্স এক্সিসে, এখানে দেখো ছোট করে লেখা আছে সেন্টিমিটার কিউব। পেয়েছো? কি পাও নাই? জি স্যার, বলো। পেয়েছি। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো ভুল করা যাবে না। এই যে ছোট মিটার সেন্টিমিটার কিউব। আর প্রেসারের ইউনিট কত? নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, এখন এ নাম্বার ম্যাথটা করার জন্য এটা কি তুমি কোন ফর্মুলা ইউজ করবা? আইসোথার্মাল কেস নাকি অ্যাডিয়াবেটিক কেস? বলো তো। Isothermal. আইসোথার্মাল কেস। এখানে কয় মোল গ্যাস, এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু 1, ক্যাপিটাল আর এর ভ্যালু তুমি জানো, বা টেম্পারেচার হচ্ছে কি কত? 434 কেলভিন। ঠিক আছে, 434 কেলভিন। আচ্ছা, তারপর আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে আর ভলিউম কত? 10 থেকে 20 হয়ে গিয়েছে, তাহলে V1 এর ভ্যালু 10 আর V2 এর ভ্যালু কত? 20। তাহলে ম্যাথটা কি পারবে নাকি করে দিতে হবে? বলো। পারবো স্যার। Okay. Number B তে আসো। The analysis of Tasan was justified or not with respect to the change of entropy. Comment the mathematical analysis. আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখতে হবে যে এটা কার্নো সাইকেল, উনি বলছে এটা একটা কার্নো সাইকেল। তো আমরা ম্যাথমেটিক্যালি চেঞ্জটা ক্যালকুলেশন করব যে এটা কার্নো সাইকেল কিনা। তো কার্নো সাইকেল কিনা ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেশন করতে পারি বলো তো? আমরা এ থেকে বি তে যখন যাবে তখন এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেশন করবে যখন এ থেকে বি তে যাবে। আবার যখন সে সি থেকে ডি তে যাবে তখন আমরা আবার এন্ট্রপির ক্যালকুলেশনটা, এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেশন করব। এই দুটা ক্যালকুলেশনকে আমরা কি করে দিব? এই দুটা ক্যালকুলেশনকে আমরা অ্যাড করব। অ্যাড করে দেখব যে এইখানে আমাদের জন্য এন্ট্রপি চেঞ্জটা কিরকম এসছে। বুঝতে পেরেছো? এন্ট্রপি চেঞ্জের ফর্মুলা কি? ডি কিউ ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। বাট এবি পোর্শনের টেম্পারেচারে চেঞ্জ হয়নি, তাহলে এখানে হবে কত? ডেল্টা কিউ ডিভাইডেড বাই টি। ডেল্টা কিউ মানে কি? কতটুকু হিট এনার্জি সে নিয়েছে। ঠিক আছে, কতটুকু হিট এনার্জি নিয়েছে সেখানে হচ্ছে আমাদের এম এস লন V2 বাই V1। ঠিক আছে, আমি ম্যাথটা করে দেবো না, পারবা? 5B। স্যার করে দেন। 5Bটা আমি করে দিচ্ছি। আচ্ছা স্যার, আমরা বাকি ডিরেকশনের ক্যালকুলেশন কেন করি না, শুধু এ বি আর সিডি করি? কিসের জন্য? যে এন্ট্রপি চেঞ্জেস ক্যালকুলেশন সময়। জি স্যার। ও আচ্ছা, আমরা হচ্ছে এন্ট্রপি চেঞ্জের ক্যালকুলেশন সময় তোমার এখানে টেম্পারেচারটা আমরা জানি, আইসোথার্মাল টেম্পারেচার জানি যে এ থেকে বি তে এই পুরো এতটুকুতে, যেমন ধরো, হ্যাঁ তুমি একটা ভালো কোশ্চেন করেছো, এই কোশ্চেনটা কিন্তু পড়া নেই এই পর্যন্ত। এইখান থেকে এ থেকে বি তে তোমার এই পোর্শনে তুমি প্রত্যেকটা পয়েন্টে কি টেম্পারেচার জানো না, তাই না? এই পয়েন্টে যেরকম জি স্যার। বি পয়েন্টে একই রকম, প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার একই রকম। কিন্তু বি থেকে তুমি যখন সি তে আসবা, বি পয়েন্টে একরকম, বি থেকে এই পয়েন্টে আরেক রকম, আবার নিচে নামতেছো, আবার এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম, সি পয়েন্টে আরেক রকম। তুমি তো বিসি এর প্রত্যেকটা পয়েন্টে টেম্পারেচার আমরা ভ্যারি করতেছি, তাই না? তো ভ্যারি করলে আমি যখন লিখবো ডেল্টা কিউ বাই টি, টি এর ভ্যালু আমি কত লিখবো, কোন পয়েন্টটা লিখবো, কোন পয়েন্টে টেম্পারেচার লিখবো, এটা কনফিউশন আসে না? এই কনফিউশনটাকে অ্যারাইজ করার জন্য আমরা ক্যালকুলেশন যাতে সহজ হয় সেই জন্য শুধু আমি এবি আর সিডি পোর্শন নিয়ে ক্যালকুলেশন করি। ডিসি আর ডিএ নিয়েও করা যাবে, বাট ক্যালকুলেশনটা অনেক বড় আসবে, অনেক হিউজ আসবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, হ্যাঁ তুমি একটা ভালো কোয়েশ্চেন করেছো। এবার আমি একটু ডেটা গুলো লিখে ফেলি, কার্নো সাইকেলটা একটু লিখে ফেলি। তো এখানে ড্র করে ফেলি কার্নো সাইকেলটা। এরকম আমাদের ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, এটা ছিল ডি। এখানে টেম্পারেচার 434 কেলভিন ছিল। আর কি ছিল?
434 কেলভিন ছিল, এটা ছিল 350 কেলভিন ছিল। এখানে ভলিউম ছিল হচ্ছে কি কত 10 20, এটা ছিল P1, 10, এটা ছিল P2, 20, এই সি পয়েন্টে ছিল P3, 30, আর ডি পয়েন্টে ছিল হচ্ছে P4, 15, এরকম ছিল। তো তাহসান বলছে এটা একটা কার্নো সাইকেল। ওকে, এখন আমরা একটু দেখতে চাই এটা আসলে কার্নো সাইকেল কিনা। কার্নো সাইকেলের জন্য আমি এবি পোর্শনের জন্য আমরা এনট্রপি চেঞ্জটা ক্যালকুলেশন করতে চাই। কিভাবে ক্যালকুলেশন করব? এমএস লন কত লিখবো? V2 বাই V1 লিখে ফেলো। এখানে লিখো এমএস লন V2 কত 20, এই যে V2 20, V1 কত 10, লিখে ফেলো 10। তাহলে কত হবে বলো তো? এমএস লন 2, এটাকে এভাবেই রাখো, আর কোনো কিছু করার দরকার নেই। এবার তুমি চিন্তা করো সিডি পোর্শনের জন্য, এই যে সিডি পোর্শনের জন্য ডেল্টা S2 ক্যালকুলেশন করবো, সেটা কত? এমএস, আচ্ছা বলো তো এই এস আর এই এস কি সেম? এটা বলো, এই এসটা কি এনট্রপি আর এই এসটা কি স্পেসিফিক হিট, ঠিক আছে? ভুল করা যাবে না। আর এখানে কত লিখবো? স্যার Log, এখানে এমএস কেন এনআর হবে না? আমরা তো এনট্রপি চেঞ্জ ক্যালকুলেশন করছি না? এনট্রপি চেঞ্জের ফর্মুলা একটু আগে দেখে এসেছি না, যে টেম্পারেচার যখন চেঞ্জ হয় তখন এনট্রপির ফর্মুলা হয় এমএস লন V2 বাই V1। আমি যদি ওয়ার্ক ডান করতাম তাহলে লিখতাম এনআরটি লন V2 বাই V1। ভুল করেছি। এমএস দাঁড়াও, এখানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ করবে, হ্যাঁ ঠিক আছে, V2 বাই T1 V2 বাই V1, হ্যাঁ ঠিকই লিখেছি। হ্যাঁ বলো, আর কোনো কনফিউশন? 20 ডিভাইডেড বাই 10, হ্যাঁ বলো কোনো কনফিউশন? স্যার T2/T1 হবে না? T2 বাই T1 হবে এটা, হ্যাঁ এটা তুমি করতে চেয়েছিলে কোশ্চেন T2 বাই T1। এখন কথা হচ্ছে আমরা তো ওই যে ইসের ফর্মুলা পড়ে এসেছি না, যে প্রেসার যখন, আরেকটা কোশ্চেনে এখানে আমি P1 P2 লিখেছি, তো এখানে সবগুলো পি ছিল কোশ্চেনে, পি 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 ছিল। এখন তোমরা চার্লসের ফর্মুলায় চলে যাও, আইডিয়াল গ্যাস চ্যাপ্টার 10 বয়েলস ল ঠিক পরেরটা, ওইখানে ছিল কি কোশ্চেনটা ছিল আমি একটু মনে করে, ওখানে চার্লসের ল কি বলেছে? উনি বলেছে যে প্রেসার যখন কনস্ট্যান্ট থাকবে, প্রেসার যখন কনস্ট্যান্ট থাকবে তখন ভলিউমটা হচ্ছে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে ভি প্রপোর্শনাল টু কত? কে টি পড়ে এসেছি, তাহলে এখানে লিখেছি আমরা V1 বাই V2 ইকুয়াল টু কত? T1 বাই T2। আলটিমেটলি আমরা কি লিখতে পারবো? V2 বাই V1 কে আমরা কি T2 বাই T1 লিখতে পারি না? জি স্যার। মানে এখানে তো আমাদের তুমি তোমার আমার আমি আরেকবার তাহলে একটু ক্লিয়ার করি, মানে ডিরেক্ট লিখে দিয়েছি, এখানে তোমরা বুঝতে পারবে না, বোঝাটা স্বাভাবিক। এখানে T2 বাই T1 লেখার কথা ছিল, কিন্তু আমি এখানে লিখবো এমএস লন V2 বাই V1 লিখবো, আর এখানে লিখবো আমরা এমএস লন V2 এর ভ্যালু হচ্ছে 20, এটার ভ্যালু 10। আর এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই কেন করতে পেরেছি? কারণ প্রত্যেকটা পয়েন্টে প্রেসার ওরা বলেছে একই রকম। আচ্ছা, তাহলে এখানে কত আসবে বলো দেখি? এমএস লন 2 আসবে। এবার আমরা সিডি পোর্শন নিয়ে কাজ করি, সিডি পোর্শনের জন্য কত আসবে? ডেল্টা S2, এটা আসবে। সিডি পোর্শনের জন্য কি আসে দেখো, এমএস লন T1 বাই T2 হবে না সিডি পোর্শনের জন্য? সিডি পোর্শনের জন্য এই দুটো পয়েন্ট নিয়ে কাজ করছি। এখন এই পয়েন্টে তো টেম্পারেচার T2 আছে, তাই না? T2 থাকলে এখানে তোমার এখানে তোমার টেম্পারেচার চেঞ্জ হবে না, তাহলে আমাদের ভলিউম নিয়ে কাজ করতে হবে। ভলিউম নিয়ে কাজ করলে এক্ষেত্রে আমাদের হবে কত? V4 ডিভাইডেড বাই V3, তাহলে এখানে কত হবে? এমএস লিখবো, আর এখানে কি লিখবো? V4 এর বদলে আরেকটা কথা, সেটা হচ্ছে এই গ্রাফের জন্য, এই ম্যাথটার জন্য আমি এই লাইনটা লিখতে পারবো না,
এই লাইনটা লেখা যাবে না, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তো এবি পোর্শনের টেম্পারেচার একই রকমই থাকে। এই কারণে শুধুমাত্র আমি এই T1/2 কে ডাইরেক্ট V1/V2 দিয়ে এক্সপ্রেস করব। এই ম্যাথটার জন্য, যাতে করে আমরা আমাদের কোনো কনফিউশন না কোশ্চেন করতে না পারি। V4 এর ভ্যালু হচ্ছে 15, V3 এর ভ্যালু হচ্ছে 30। তাহলে এখানে কত হবে বলো দেখি? লন হাফ হবে না, রাইট? হাফ মানে কত? 2⁻⁻1 দেখা যাবে? ms ln 2⁻⁻1 এভাবে লেখা যাবে বলো? জি স্যার। এখন পাওয়ারটা কি হয়, আগে চলে আসে না? আগে চলে আসলে কত হবে? -ms ln 2 হবে, এটা হবে। তাহলে টোটাল এনট্রপি কত হবে বলো দেখি? তাহলে টোটাল এনট্রপি ডেল্টা এস কত হবে? ডেল্টা S1 প্লাস ডেল্টা S2। এখানে 0 আসছে হবে। ms ln 2 আসছে, আর এটা আসছে ms ln -2 আসছে, 0 আসছে। তাহলে ও যে বলেছে এটা কার্নো সাইকেল, কার্নো সাইকেল হচ্ছে রিভার্সিবল প্রসেস। তাহলে এটা কি রিভার্সিবল প্রসেস, এনট্রপি 0 আসে, তার মানে রিভার্সিবল প্রসেস, তার মানে একটা কার্নো সাইকেল। ও যে অ্যাজাম্পশনটা করছে সেই অ্যাজাম্পশনটা হচ্ছে পারফেক্টলি ট্রু, কোনো ভুল নেই। বুঝা গেছে? বলো, কোনো কনফিউশন থাকলে বলো। এই শেষ হয়ে গেলে আবার জয়েন করবা, কিছু কথা বলে হোমওয়ার্ক দিয়ে ছেড়ে দেবো। ওকে?